দূষিত হচ্ছে পরিবেশ, অসহায় জনজীবন, ধ্বংসের মুখে ভবিষ্যৎ। এই পৃথিবীকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে আমাদের সকলের এগিয়ে আসা উচিত। পৃথিবীকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে না পারলে আমাদের বাঁচাটাই দুষ্কর হয়ে যাবে। তাই এই পৃথিবীতে বসবাসকারী প্রতিটা মানুষের কর্তব্য এই আমাদের সুন্দর পরিবেশকে রক্ষার লক্ষ্যে এগিয়ে আসা। নমস্কার, সমাজ দর্পণে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি শুভ্রস্মিতা। আর আজ আমরা স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হিসেবে যাকে পেয়েছি তিনি হলেন ডক্টর হৈমন্তী ভট্টাচার্য, ডেপুটি ডাইরেক্টর, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার, প্রেজেন্টলি পোস্টেড এজ প্রিন্সিপাল, এগ্রিকালচার ইনস্টিটিউশন, লেম্বুছড়া। নমস্কার ম্যাম, সমাজ দর্পণে আপনাকে স্বাগত। নমস্কার। আমাদের পরিবেশ দূষিত হচ্ছে। সুস্থ জীবনের প্রথম পদক্ষেপ সুস্থ সুন্দর পরিবেশ। ম্যাডাম, প্রথমেই আপনার কাছে আমরা জানতে চাইব যে পরিবেশ বলতে আমরা কি বুঝি? পরিবেশ বলতে আমরা বুঝি আমাদের চারপাশে যা আছে সবকিছুকে নিয়ে আমাদের পরিবেশ, যেমন গাছ, মাটি, বাতাস, চেয়ার, টেবিল, লিভিং এবং নন লিভিং সবকিছুকে ঘিরেই আমরা পরিবেশ বলতে পারি। তাছাড়া যেহেতু আমরা এই পরিবেশে সবসময় থাকছি, এটাকে ঘিরেই আমাদের অস্তিত্ব, তাই পরিবেশকে ভালো রাখা, সুস্থ রাখা, নির্মল রাখা আমাদের দায়িত্ব এবং প্রতিটি নাগরিকের তা কর্তব্য। আজ আমরা হয়তো সেটা থেকে একটু পিছিয়ে যাচ্ছি, তাই যেটা বলা হলো যে আমরা ধ্বংসের দিকে যাচ্ছি। যদিও সভ্যতা এগিয়ে যাচ্ছে, আমরা অগ্রগতির দিকে যাচ্ছি, প্রতিনিয়ত আমাদের অর্থনৈতিক উন্নতির দিকে আমাদের দেশ এগিয়ে চলছে, কিন্তু কোথাও না কোথাও যেন আমরা পিছিয়ে যাচ্ছি, মরণের এক হাতছানি আমাদেরকে তাড়া করছে। তাই পরিবেশ হলো আমরা যেখানে আছি, যেখানে বসবাস করছি, আমাদের অস্তিত্ব যার উপর নির্ভর করছে, সেটার সবটুকুই পরিবেশ। আমরা সকলেই বলে থাকি যে আমরা সুস্থ সুন্দর একটা পরিবেশে যেন বসবাস করতে পারি। সুস্থ সুন্দর পরিবেশ আমাদের সকলের কাম্য। তো সুস্থ সুন্দর একটা পরিবেশের বৈশিষ্ট্য কি? সুস্থ সুন্দর পরিবেশ বলতে আমরা যখন সভ্যতার প্রথম দিকে যদি আমরা একটু ইতিহাস দেখি, তখন আমরা এত উন্নতির দিকে যাইনি। আমাদের সমাজ পরিবেশ ছিল গাছগাছালিতে ভরা, সবুজে ভরা। তখন কিন্তু পরিবেশ দূষণ এগুলিকে নিয়ে আমাদের মাথা ব্যথা ছিল না, কারণ সবটাই তো নির্মল, পরিশুদ্ধ। তো প্রথমত যে বৈশিষ্ট্যগুলো, সেগুলো হচ্ছে প্রথম আমরা কি শ্বাস নিই, তাহলে আমাদের কি দরকার? বিশুদ্ধ বায়ু। এতে আমরা যে শ্বাসটা নিচ্ছি সেটা আমরা বিশুদ্ধ বাতাস আমরা নিতে পারি। তো প্রথম বৈশিষ্ট্য হিসেবে চাই আমাদের বিশুদ্ধ বায়ু। তারপরে আমরা কি চাই? আমাদের পরিশোধিত যে পানীয় জল, আমরা সেটা পরিশোধিত পানীয় জল, যেটা পর্যাপ্ত পানীয় জল। আমরা এখন দেখতে পাচ্ছি নানা বড় বড় সিটিতে এখন জল নেই, খাওয়ার জলের সমস্যা, স্কারসিটি। তা পর্যাপ্ত পরিশোধিত পানীয় জল আমাদের বৈশিষ্ট্য। 3 নাম্বার যেটা আমাদের স্থিতিশীল জলবায়ু। এখন আমরা লক্ষ্য করছি এই বছরে প্রচন্ড গরম, ভারতবর্ষে এত গরম মানুষ থাকতে পারছে না। তাহলে জলবায়ু কি হচ্ছে? স্থিতিশীল না। এত গরমে মানে প্রাণ উষ্টাগত হয়ে যাচ্ছে, মানুষের বাঁচাই নির্ভর, সবার ঘরে ঘরে এখন এসি ছাড়া চিন্তাই করতে পারছে না। আজকের থেকে আমরা 3-4 বছর আগেও আমাদের কারো বাড়িতে মনে হয় এসি ছিল না। তাই আজকে আমরা আমরা বলছি এত গরমে আমরা বাঁচতে পারবো না, যে স্থিতিশীলতাটা নষ্ট হয়ে যাচ্ছে, জলবায়ু স্থিতিশীল না। তো এটা চরমে আকার ধারণ করছে। তারপর আমাদের স্যানিটেশন, আমাদের যে প্রপার স্যানিটেশন থাকতে হবে, এটা একটা বৈশিষ্ট্য। আমাদের ড্রেনেজ সিস্টেম যেটা, সেটা অত্যন্ত সুন্দর সুষ্ঠুভাবে ড্রেনেজ সিস্টেম থাকতে হবে, না হলেই দূষণ শুরু হবে। আমাদের যে আমরা যে কৃষি কাজ করছি, সেটার সে অনুশীলন, যে পদ্ধতি আমাদের মেনে চলা উচিত, সেই পদ্ধতি আমরা অবশ্যই মেনে চলবো, তাহলে আমাদের সুস্থ একটা পরিবেশের বৈশিষ্ট্য গড়ে উঠবে। স্বাস্থ্যকর নির্মল কর্মক্ষেত্র, আমরা যেখানে কাজ করি সেটা স্বাস্থ্যকর হতে হবে, নির্মল হতে হবে, নাহলে সারাদিন আমরা ওইখানে থাকি, আমরা অসুস্থ হয়ে যাব। আমাদের যে শহর, সেই শহর হতে হবে স্বাস্থ্যসম্মত। এই কটা জিনিস যদি আমরা মেনটেন করি, তাহলে এটাকে আমরা বলবো সুস্থ পরিবেশের বৈশিষ্ট্য বা তার লক্ষণ। আমরা বলে থাকি যে পরিবেশ দূষিত হচ্ছে। হ্যাঁ, তো এই যে পরিবেশ দূষণ বলতে বাস্তবে কি বোঝায়?
অবাঞ্ছিত কোনো কিছু যেটা পরিবেশ নিতে পারছে না, এমন কিছু যখন অ্যাকুমুলেট হতে শুরু করে, অল্প 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 করা পর্যন্ত মানুষের একটা বলে না যে আমার মানে সহ্যের সীমা আছে, প্রত্যেকটা যেমন মানুষেরও সহ্যের সীমা আছে, পরিবেশেরও সহ্যের সীমা আছে। সেই পরিবেশে যখন অবাঞ্ছিত কিছু জমতে 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 এমন জায়গায় যায় যখন পরিবেশ আর সেটা সে নিতে পারছে না, তখনই তার মধ্যে তার যে গুণগত মান, সেই মানের আস্তে আস্তে ধ্বংস শুরু হয়। সে মান সে আস্তে আস্তে তার মানগুলো নষ্ট হয়ে যায়। সেটা বায়ু হোক, শব্দই হোক, তার মাটি হোক বা জলই হোক, এগুলো আস্তে আস্তে তার যে গুণগত মান, তার কোয়ালিটি তা নষ্ট হয়ে যায়। তখন আমরা বলি যে সে দূষিত হয়ে যাচ্ছে, দূষণ প্রক্রিয়া শুরু হয়। তা আমরা দূষণ বলতে সেটাই বলবো এক কথায়, যে অবাঞ্ছিত কিছুর অতিমাত্রায় একত্রীকরণ যখন হয় তখনই দূষণের প্রক্রিয়া শুরু হয়ে যায়। আপনি বললেন যে বায়ু, জল, মাটি বিভিন্নভাবে দূষিত হচ্ছে। তো এই যে দূষণ, দূষণ কত প্রকার হতে পারে বা কি কি, সেই ব্যাপারে যদি একটু বিস্তারিত বলেন। আমাদের পরিবেশের যে প্রধান উপাদান সেগুলো হলো চারটে, মোটামুটি চারটেকে আমরা থাম্ব রুল হিসেবে নিতে পারি। প্রথমে হলো বায়ু বা বাতাস, তারপর হলো মাটি, তারপর জল, তারপর হলো শব্দ। এই চারটা জিনিস হলো প্রধান উপাদান পরিবেশের। এই চারটা জিনিস যদি আমরা ঠিকঠাক রাখতে পারি, তাহলে আমরা আগামী প্রজন্মকে একটা নির্মল পরিবেশ উপহার দিয়ে যেতে পারবো। এই পৃথিবী যখন আমরা ছেড়ে যাব, আমরা এখন ব্যস্ত যে আমার সন্তানকে আমি একটা বাড়ি দিয়ে যাব, একটা গাড়ি দিয়ে যাব, 1 লক্ষ টাকা ব্যাংক ব্যালেন্স দেবো, 2 কোটি টাকার এই দেবো। এগুলির থেকেও আমাদের সচেতনতা দরকার যে আমরা একটা সুস্থ পরিবেশ ওকে দিয়ে যেতে পারবো। টাকা থাকলে তো বাতাস পাবে না, ও তো শ্বাস নিতে পারবে না। যে বাতাসে কার্বন ডাইঅক্সাইড বাড়তে থাকবে, তখন তো শ্বাস নেওয়া দুষ্কর হবে। টাকা দিয়ে কি হবে? টাকা থাকলে তো তোমার শ্বাস তো আর নেওয়া যাবে না। তাহলে আমাদের সবাই এটা বুঝতে হবে যে আমাদের আগামী প্রজন্মকে আমাদের একটা সুস্থ পরিবেশ দিয়ে যেতে হবে বাঁচার জন্য, যাতে সুস্থভাবে বাঁচতে পারে। এখন দূষণ হিসেবে প্রথমেই আমি যেটাকে নিচ্ছি সেটা হলো আমার সাবজেক্ট, যেহেতু এগ্রিকালচারে আমি আছি, মাটি দূষণ। একটা ভীষণ ভয়ঙ্কর জায়গায় আমরা এসে দাঁড়িয়েছি। সেটা হয়তো যেহেতু আমরা এগ্রিকালচারে আছি আমরা বুঝতে পারছি, সাধারণ মানুষ হয়তো বুঝতে পারছে না যে যে মাটি, এই মাটি হলো আমাদের মা। সেখানে আমরা সব কিছু ফলাচ্ছি। আমাদের ভারতবর্ষ হলো কৃষি উপর নির্ভরশীল, কৃষি নির্ভরশীল দেশ। সেখানে আমরা যা খাচ্ছি, ভাত খাই, ডাল খাই, সবজি খাই, সব কিছু আমরা মাটির থেকে পাচ্ছি। এই মাটি আজকে দূষিত হতে হতে এমন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে যে ভবিষ্যতে বাঞ্জার জমি, আমরা একটা কথা হিন্দিতে বলতাম যে জমিন বাঞ্জার হয়ে গেছে, মানে ওই জমিতে আর কখনো ফসল ফলবে না। এবং পাঞ্জাবে এটা দেখা দিয়েছে। অতিরিক্ত লোভে একটা মাটিতে ক্রমাগত কেমিক্যাল ইউজ করে, কেমিক্যাল সার ইউজ করে, কেমিক্যাল কীটনাশক, কীটনাশক বলো, পেস্টিসাইড বলো, এগুলি ইউজ করে 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 এত মাত্রায় কেমিক্যাল গিয়ে মাটিতে জমেছে যে মাটির সেই উর্বর শক্তি, সে সেম যে গুণ, ওর যে গুণগত মান, এটা এখন শেষের পথে। কিন্তু শেষ হয়ে গেলে যদি আমরা তখন হুঁশ হয়, তখন আর ফিরে যাওয়ার কোনো রাস্তা নেই। এখন এমন জায়গায় পৌঁছে গেছে যে বিজ্ঞানীরা বুঝতে পারছে যে আর 1 কদম আগে দিলেও আমরা যদি এই রাস্তায়, এই ভয়াবহতার দিকে আর একটু যাই, তাহলে আমরা ধ্বংসের মুখে একদম, মানে পয়েন্ট অফ নো রিটার্ন যাকে ইংলিশে বলে, যে আমরা ফিরে আসতে পারবো না। আমাদের সেই পরিবেশকে আমরা আমার আগের জায়গায় আর কখনো আনতে পারবো না। এখন আমরা একদম একদম পারে এসে দাঁড়িয়েছি, মরণ পারে। তো এখন আমাদের প্রথমে হলো মাটি কিভাবে দূষিত হচ্ছে এবং মাটিকে আমরা কিভাবে রক্ষা করতে পারবো। মাটি দূষিত হচ্ছে যে কলকারখানা, মেইনলি কলকারখানার যে দূষিত বাই প্রোডাক্ট, এগুলি আমরা সচরাচর দেখে থাকি। যে কোনো কলকারখানা গেলে পেছন দিক দিয়ে একটা পাইপ থাকবে, সেই পাইপ দিয়ে কালো 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 বাই প্রোডাক্ট বেরোচ্ছে, সেগুলিকে আমরা কি করি, মাটিতে ফেলে দিই। কোনো একটা জায়গাতে দূরে নিয়ে একটা মাটিতে ডাম করি, বা আমরা নদীতে ফেলার চেষ্টা করি, জলের মধ্যে ফেলা। তাহলে এটাই হলো প্রথম সবচেয়ে যে পয়জনাস, এই বাই প্রোডাক্টগুলি হলো বিষাক্ত, সেগুলি মাটির সাথে মিশছে, মাটি হয়ে যাচ্ছে দূষিত এবং বিষাক্ত। এই মাটিতে যদি কোনো কারণে কোনো ফসল জন্মায় আর এটা যদি আমরা খাই, তাহলে তো আমরা একদম অসুস্থ হব, একটা নির্ধারিত অসুস্থ হবই। তাছাড়া আমরা কৃষিকাজে যে কেমিক্যালস ইউজ করছি সেগুলি অতিমাত্রায়, কারণ আমাদের চাই এখন আমাদের পপুলেশন বাড়ছে, আমাদের খাদ্যের পরিমাণ বেশি
লাগবে, দরকার। আগে যে গ্রামে 500 লোক বসবাস করতো, এখন সেখানে 5000 লোক বসবাস করে। তাহলে যেখানে সবজি আগে 2000 কিলো উৎপন্ন হলে হতো, এখন হবে না, এখন লাগবে 5000 কিলো, 10,000 কোত্থেকে হবে? এটা ওই কেমিক্যাল সার সেটার থেকে উৎপন্ন হয়েছে। এটা যে বিজ্ঞানীরা যে আবিষ্কার করেছে যে এখন আমি এইটুকু জায়গা থেকে এত প্রোডাকশন করব কিভাবে? কেমিক্যালস। এখন হতে হতে এখন শত কেমিক্যালস দিলেও আর ফসল হবে না। এখন যদি আমি 100 জায়গা 200 দিই, মাটি তো তার তার ক্ষমতা হারিয়ে ফেলছে, উর্বরতা শক্তি নাই, তো যা কিছুই দেওয়া হোক সে আর কথা বলবে না, সে নীরব হয়ে গেল, মানে সে বাঞ্জার হয়ে গেছে, মানে এটার মধ্যে আর কিচ্ছু হবে না। তাহলে কি ভয়ঙ্কর দিন আসছে যত কিছুই। তাহলে আমাদের এক্ষুনি উচিত যে আমরা কেমিক্যালস কমানে মানে কাউন্ট ডাউন করে, যে না আমরা আগে যদি 10 কিলো দিতাম, এখন আমরা এটাকে 8 কিলো দেব, তারপর 6 কিলো দেব, এইভাবে কমিয়ে 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 কেমিক্যালস যত আমরা কম দিতে পারবো। কলকারখানার যে বাই প্রোডাক্টগুলো আছে সেগুলো আমরা ডাইরেক্ট মাটিতে না ফেলে সেগুলোকে পরিশোধিত করে এমনভাবে এটাকে ডিসপোজ করতে হবে যেটা মাটি দূষণে কারণ না হয়। মাটি দূষণটা এখন ভয়ঙ্কর পর্যায়ে চলে গেছে। এক্ষুনি আমাদের উচিত যে আমরা অর্গানিক ফার্মিং, ন্যাচারাল ফার্মিং, অর্গানিক ম্যানুয়ার, এগুলি হয়তো নতুন শব্দ কিন্তু এগ্রিকালচারের শব্দ এগুলি, যে আগে যেমন আমরা চাষবাস করতাম গোবর দিয়ে, কেঁচো সার দিয়ে, আবার সেগুলিতে আবার পুরানের দিনে আমরা ফিরে যাই। তাতে আমাদের মাটি আমরা কম খাবো কিন্তু আমরা সুস্থ থাকবো। এটা গেল মাটিকে নিয়ে কথা। এখন আমরা আসছি বায়ু দূষণ। বায়ু দূষণ একটা ভয়ঙ্কর পর্যায়ে এসে পৌঁছেছে, এটা তো সবাই জানে। যে আমাদের এখন আজকে থেকে 10 বছর আগে আমরা কখনো চিন্তা করতে পারিনি যে আমাদের বাড়িতে গাড়ি থাকবে, ছেলের স্কুটার থাকবে, মেয়ের স্কুটি থাকবে। আজকে তো বাবার গাড়ি, মার গাড়ি, ছেলের স্কুটার, মেয়ের স্কুটার, একটা বাড়িতে 4টা করে ভেহিকেল। এগুলির থেকে যে কালো ধোঁয়া বেরোচ্ছে পুরো বায়ুকে দূষিত করছে। কেন আমাদের বুঝতে হবে যে আমাদের উন্নততর দেশে আমি পড়েছি এক জায়গায় যে এক রুটে, ধরো রামনগর থেকে এইখানে বিটিভিতে আসবে 10 জন, ওরা একটা গাড়িতে করে আসে। আমরা নট ফর দ্যাট দে আর ভেরি রিচ, ওরা অনেক ধনী, কিন্তু ওরা ওই যে দূষণকে বাঁচানোর জন্য একটা গাড়িতে করে, ওটা একটা বড় গাড়ি নেবে, ওই রুটে সবাই একসাথে অফিসে চলে আসলো ওই গাড়িটা দিয়ে। আমাদের এখানে এখন এটাকে একটা শানো শকত মনে হচ্ছে, আমি আমার গাড়ি দিয়ে আসবো, আমি আমারটা। অ্যাকচুয়ালি উই আর হার্মিং আওয়ার এনভায়রনমেন্ট। আমাদের যে এনভায়রনমেন্ট আছে, আমার গাড়ি থেকে কালো ধোঁয়া, এক্সের গাড়ি থেকে কালো, যেমন 10টা লোকের কাছ থেকে ধোঁয়া বেরোচ্ছে। এখন বাজি পোড়ানোটা একটা সাংঘাতিক ইস্যু, ফ্যাশন হয়ে গেছে। কোনো কিছুতে বাজি পোড়ানো, বিয়েতে বাজি পোড়ানো, অন্নপ্রাশনে বাজি পোড়ানো, রাজনৈতিক মিছিলে বাজি পোড়ানো, পুজোতে বাজি পোড়ানো, কে কত বেশি পোড়াতে পারছে, কত দামের পোড়াতে পারছে, এটা চিন্তা করছে না যে এটার ফলে যে গ্যাসগুলো বেরোচ্ছে এটাতে কি ভয়াবহ দূষণ হচ্ছে আমাদের বায়ুটা। তো বায়ু পূর্ণমাত্রায়, যে দেওয়ালিতে পূর্ণমাত্রায় বায়ু দূষণ হয়ে যায়, এটা শ্বাস প্রশ্বাসের জন্য ক্ষতিকারক, এবং বৃদ্ধ যারা ওদের জন্য ভয়ঙ্কর, ফুসফুসের মানে ভয়ঙ্কর ক্ষতিকারক। এই দুটো তো মানে বায়ু দূষণের প্রধান কারণ। তাছাড়া ট্রাফিক এত বাড়ছে, একটা জায়গাতে যখন গাড়ি দাঁড়িয়ে থাকে 50টা 60টা গাড়ি, তখন এই মানে এতগুলো কালো ধোঁয়া একসাথে বেরোতে থাকে, গাড়ি দাঁড়িয়ে থাকে, তখন একদম পুরো মাত্রায় বায়ু দূষণ একদম ম্যাক্সিমাম হয় ওই জায়গাতে যেখানে জ্যাম বেশি, জনজট বেশি, এত গাড়ি ঘোড়া বেশি, বায়ু দূষণ। তো বায়ু দূষণ থেকেও আমাদেরকে বেরিয়ে আসতে হবে এবং এইটারও প্রতিকার আছে, আমরা পরবর্তী সময় সেটা নিয়ে আলোচনা করব। তৃতীয় যে দূষণটা সেটা হলো গিয়ে শব্দ দূষণ। শব্দ দূষণ তো সেম, আমাদের দেশে গাড়িতে হর্ন বাজছে, কিন্তু ডেভেলপ কান্ট্রিতে হর্ন কিন্তু নিষেধ, ফাইন হবে ওদের হর্ন দিলে। এই যে হর্ন, আমাদের কানের একটা সীমা আছে, কান শ্রবণ শক্তিটা আমাদের একটা সীমা আছে, 55 থেকে 60 ডেসিবেল পর্যন্ত আমরা শুনতে পারি বা ভালোভাবে আমাদের কান নিতে পারি। এর উপরের যে আওয়াজগুলো, চিৎকারগুলো, হর্নগুলো, সেগুলো আমাদের কানের পর্দাকে নষ্ট করে দিচ্ছে দিনে দিনে। শব্দ দূষণ, আমরা যদি জোরে জোরে গান, এখন একটা খুব হয়েছে, ডিজে পাড়াতে এই গান চিৎকার করে রাত্র 11টা 12টা পর্যন্ত পাচ্ছে, বিয়ে হলে গান 12টা 1টা, অতিরিক্ত মাত্রা আওয়াজ, সেটাও শব্দ দূষণের কারণ। বৃদ্ধরা, বাচ্চারা খুব ক্ষতিগ্রস্ত হয় তাতে। গানের মাধ্যমে হচ্ছে, গাড়ির মাধ্যমে হচ্ছে, হর্নের মাধ্যমে হচ্ছে, বাজির আওয়াজে হচ্ছে।
তারপরে নানা ধরনের এই যে আশেপাশে কীর্তনও হয়, অনেক সময় গান বাজনা হয়, অনেক সময় নানা ধরনের, যেগুলি ওই 55 থেকে 60-এর উপরে যখন শব্দটা চলে যাবে ওর ইউনিটের, তখনই আমাদের শব্দ দূষণ, কানে ক্ষতিগ্রস্ত শুরু হবে। তৃতীয়ত আমাদের হচ্ছে জল দূষণ। এটাও একটা ভয়ঙ্কর ব্যাপার, কারণ পরিশোধিত জল যদি আমরা না খাই, এটা আমাদের ছোটবেলায় জল সিদ্ধ করে খাওয়ানো হতো, ঠিক না? তখন তো জীবন, আমাদের ছোটবেলায় আমরা দেখতাম যে এত ফিল্টার টিল্টার হেন টেন অ্যাকোয়াগার্ড ফার ছিল না। আমাদের মা ওরা সিমেন্টের ফিল্টার ছিল, সিমেন্টের ফিল্টারে জলটা করে জল ফুটিয়ে রাত্রে রেখে দিত। এটা তখনও মারা জানতো যে জল বাচ্চাদের, মানে ছোটবেলার থেকে আমাদের জলটা আমরা কিন্তু খুব পরিশোধিত খেতাম। কারণ আমার এখনো মনে আছে মা বলতো যে জলের থেকেই অনেক রোগের সৃষ্টি হয়, যদি ভালো পরিশোধিত ভালো পানীয় জল খেতে পারো অনেকগুলো রোগের হাত থেকে বাঁচা যায়। এখন তো প্রতিনিয়তই জলের মধ্যে দূষণ প্রক্রিয়া শুরু হচ্ছে, কেমিক্যালস দিচ্ছে জলে, মাছ যে পালছে, মাছকে এত কিছু খাওয়াচ্ছে যেগুলি প্রোডাকশন বাড়ানোর জন্য বিভিন্ন ধরনের কেমিক্যালস ওদেরকে খাওয়ানো হচ্ছে, নানা ধরনের ইনজেকশন, নানা ধরনের জিনিস দিচ্ছে, তাদের থেকে জল দূষিত হচ্ছে। আমাদের ড্রেনেজ সিস্টেম ভালো না, ড্রেনেজ সিস্টেম না ভালো হতে সুইপিং মানে এই যে মানে বাই প্রোডাক্টগুলি এগুলি গিয়ে আমাদের খাওয়ার জলের সাথে মিশছে। তারপর প্লাস্টিক, সবচেয়ে যেটা এখন আমাদের জলকে দূষিত করছে, প্লাস্টিক হচ্ছে আমাদের জীবনের জন্য একদম ক্যান্সার। আমরা যে ওয়ান টাইম জলগুলো খাচ্ছি, ওয়ান টাইম বোতলগুলো, সেই বোতলটা মিনিমাম মানে ম্যাক্সিমাম 2 থেকে 3-এর মধ্যে, আমি পড়েছি এক জায়গায় যে 3-4 দিনের মধ্যে জলটা খেয়ে ফেলা উচিত। কিন্তু আমরা কি খাই? কবে বানাচ্ছে, ম্যানুফ্যাকচারিং ডেট কবে, আমরা কি খাচ্ছি আমরা কখনো লক্ষ্য করি না। মিনারেল ওয়াটার খাচ্ছি, মিনারেল ওয়াটার খুব একটা বাহবা, কিন্তু মিনারেল ওয়াটার বিষের মতো। কারণ এই যে প্লাস্টিকটা, এই প্লাস্টিক থেকে আফটার সার্টেন ডেজ একদম অনুপরমাণুর মতো ছোট 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 প্লাস্টিক টুকরো টুকরো হয়ে জলের মধ্যে পড়ে, যেটা চোখে দেখা যায় না। যখন আমরা জলটা খাই, প্লাস্টিকগুলো আমরা খাচ্ছি। এই প্লাস্টিক আমাদের ভেতরে গিয়ে আজকে প্রত্যেকটা মানুষের গ্যাস্ট্রো প্রবলেম, পেটের প্রবলেম, এই প্লাস্টিক এটার জন্য মানে দূষণের আরেকটা কারণ। জলের মধ্যে এই প্লাস্টিক থাকছে, প্রত্যেকটা জায়গাতে তো প্লাস্টিকের স্ট্রেসেস আমাদের শরীরের মধ্যে পাওয়া যাচ্ছে। এখন যখন পরীক্ষা নিরীক্ষা করে প্লাস্টিক সব জায়গায় পাওয়া যাচ্ছে। ইভেন জল দূষিত হওয়ার কারণে আমাদের যে কত ধরনের রোগ শোক হয়, এটা আমরা আরো আলোচনা করব। ভয়াবহতা 4টা কারণে বেশি হচ্ছে: জল, বাতাস, মাটি আর শব্দ। এই 4টা জিনিসকে নিয়ে যদি আমরা সচেতনতা গড়ে তুলতে পারি, তাহলেই আমরা মনে করবো যে আমরা একটা বড় কাজ করেছি মানুষের মধ্যে। আজকে আমাদের এই যে টক শোটা, এটার মাধ্যমে যদি আমরা কিছু মানুষকেও সচেতন করতে পারি যে এই 4টা প্রধান উপাদান যেটার মাধ্যমে আমাদের পরিবেশ গড়ে উঠছে, এই 4টা জিনিসকে আমরা বাঁচিয়ে রাখবো, সুস্থ রাখবো, নির্মল রাখবো, এটাই হওয়া উচিত আমাদের আজকের দিনের অঙ্গীকার। ম্যাডামের কাছ থেকে কথা বলে আমরা জানলাম যে আমাদের পৃথিবী কত বড় সংকটের মুখে। আমাদের আলোচনা আরো চলবে, আমরা জানবো যে এই ভয়াবহ পরিস্থিতির কাছ থেকে আমরা কিভাবে নিজেদেরকে পরিত্রাণ করতে পারি। কিন্তু সময় হয়ে গেছে ছোট্ট একটা বিরতির, ফিরে আসছে বিরতির পর। স্যার, স্যার, বাচ্চাদের টিফিনে যাই দিই তাই ফেরত আসে, কি যে করি। জি স্যার, ওরা তো কিছুই খেতে চায় না। চেটেপুটে খাবে, আবার ভালোও বলবে। কি? ফ্রুট ফানের কথা বলছি। ফ্রুট ফান বিস্কুটের আনারসের ক্রিমি স্বাদে সবাই ডুবে যাবে আর বলবে, গয়না যখন বোঝে তোমার স্টাইল। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। শেফদের পছন্দ সিস্টার মশলা, যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত। সিস্টার, নিশ্চিন্তের প্রতীক। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার। লংতরায় একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো, লংতরায়।
লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। ফিরে এলাম আবারও বিরতির পর। সরাসরি চলে যাচ্ছি ম্যাডামের কাছে। ম্যাডাম, আপনার কাছ থেকে আমরা জানলাম যে আমাদের পরিবেশের দূষণের বিভিন্ন রকম প্রকারভেদ বা কিভাবে পরিবেশ দূষণ হচ্ছে। এই যে পরিবেশ দূষিত হচ্ছে, একটা ভয়ানক পরিস্থিতি, এই পরিবেশ দূষণের কি প্রভাব আমাদের মধ্যে পড়তে পারে? মানব জীবনে পরিবেশের যে কুপ্রভাব, সেটা নিয়ে আলোচনা করলে মানে শিউরে ওঠার মতো কুপ্রভাব। কিন্তু আমাদের জানতে হবে, আমাদের সচেতন হতে হবে। ভয় পেয়ে পিছিয়ে থাকলে তো হবে না, জানার মাধ্যমেই সচেতনতা বৃদ্ধি হবে। তো প্রথম থেকে শেষ অবধি প্রত্যেকটা, আমি একটা ছোট্ট উদাহরণ দিতে চাই। আমি যে ইনস্টিটিউশনে আছি সেখানে যারা চাকরি করে কৃষি সহায়ক, ওরা ট্রেনিং করতে আসে 1 বছরের জন্য, রেসিডেন্সিয়াল ট্রেনিং 1 বছর আমাদের সাথে ওরা থাকে। বয়স 30 থেকে 35 মতো হবে। আমি অবাক হয়ে বিগত 4 বছর ধরে দেখছি যে প্রতিটি ট্রেনিস, ছেলে হোক মেয়ে হোক, ওরা অসুস্থ। ক্যান ইউ ইমাজিন? 30 থেকে 35, যখন আমরা দুর্ধর্ষ যৌবন মানুষ এখান থেকে 10 কিলোমিটার হেঁটে গিয়ে চাকরি করছে, আমরা যেটা করেছি, মানে আমরাও যেটা করেছি, মানে তখন তো পরিশ্রমের তুঙ্গে বয়স। ওরা প্রতিটি ছেলে প্রতিটি মেয়ে কোনো না কোনোভাবে ওরা অসুস্থ থাকছে। এবং মেইন যে সমস্যাগুলি আমি তাদের মধ্যে দেখছি, সুগার, হাইপারটেনশন, গ্যাস্ট্রো প্রবলেম, এই 3টা মানে ম্যাক্সিমাম ছেলে মেয়েদের মধ্যে থাকছে। এবং প্রথম আমি ভাবতাম যে ওরা হয়তো ফাঁকি দেওয়ার জন্য, হয়তো বা মিথ্যা কথা বলছে, হয়তো বা মানে বাড়িতে যাওয়ার জন্য, পড়াশোনা না করার জন্য এগুলি আমার কাছে বলছে এসে। কিন্তু গ্রাজুয়ালি আমি দেখলাম যে না, ওদের ইমিউনিটি এত কম। আমাদের যেহেতু আমরা এগ্রিকালচারে চাকরি করি, আমাদের মাঠে ঘাটে ঘুরতে হয়, আমরা যদি একটু রোদে ওদেরকে নিয়ে যাই কোনো প্র্যাকটিক্যাল করাতে, ওদের 50% জ্বর উঠে যায়। ওয়ারেজ আমি ওদের থেকে হয়তো মিনিমাম 20 বছরের বড় হব, আমি ঠিক ঘুরে চলে আসি। ওরা তাহলে এই ঘটনাগুলি কেন ঘটছে? আমাকে খুব ভাবায় যে আমি যখন প্রতিদিন দেখি আমার স্টুডেন্টরা, আমার ট্রেনিজরা, ওরা ইমিউনিটি পাওয়ারই নেই। বৃষ্টি পড়লো 2 ফোঁটা, সর্দি, জ্বর আসে না। কেন আসুনি কালকে? ম্যাডাম ওই দিন যে প্র্যাকটিক্যাল করেছি, বৃষ্টি পড়েছিল, জ্বর এসে পড়েছে, সর্দি হয়ে গেছে, গলা ব্যথা। তো এইটার কারণ হচ্ছে কি? এইটার কারণ হচ্ছে ইমিউনিটি নাই। ইমিউনিটি কেন থাকছে না, কেন বুস্ট আপ হচ্ছে না, কেন আমাদের শরীর দুর্বল? সব দূষণ। এই দূষিত পরিবেশে ওরা বড় হচ্ছে। ওরা কথায় কথা বলে, ম্যাডাম আমরা তো আপনাদের মতো ভালো জিনিস খেতে পারিনি। এই এক কথা, আমরা তো আপনাদের মতো পিওর দুধ খাইনি, পিওর জল পাই না ম্যাডাম, আমরা তো জন্মের পর থেকে সব ইম্পিওর জিনিস খাচ্ছি। তো এই যে পিওরিটির অভাবে আজকে জনজীবন বিপন্ন। প্রত্যেকটা হাসপাতালে, প্রত্যেকটা প্যাথোলজিতে রোগীর সংখ্যা এত বেশি, ওয়েটিং, যেখানে যাওয়া যাচ্ছে এক্সরে করতে গেলে 1 ঘন্টা ওয়েটিং, MRI করতে গেলে 2 ঘন্টা ওয়েটিং। এত রোগ, এত শোক, এত মানুষ, এত রোগী কেন? এই দূষণ। আমরা গোড়াটা যদি ঠিক করি, তাহলে আমাদের ডাক্তারের কাছেও যেতে হবে না, আমাদের এত ওষুধও খেতে হবে না, আমাদের এত টেস্টও করতে হবে না, আমরা বিছানায় উপরে থাকতে পারবো না। তাহলে কি করতে হবে? যে আমরা ভালো একটু জল, ভালো একটু শাকসবজি, পিওর, যেটার মধ্যে কেমিক্যালস নেই, যেটার মধ্যে পলিউটেড না, এরকম যদি আমরা অর্গানিক, বিদেশে যেটা এখন মানে হচ্ছে জানেন, আমি বলতে চাই যে অর্গানিক ভেজিটেবলস মানুষ খাচ্ছে, মানে এটার মধ্যে কোনো কেমিক্যালস থাকবে না, কেমিক্যালস দিয়ে উৎপন্ন না, অর্গানিক। তো এইটা বিদেশে চালু হয়ে গেছে। তা আমরা হয়তো অর্গানিক ভেজিটেবলসের দাম বেশি, খেতে পারবো না অত দামে, কিন্তু আমরা কেমিক্যালসটা কমিয়ে আনতে পারবো, সেটা আমরা প্রতিকারে আলোচনা করব। তো প্রথম কুফল হচ্ছে গিয়ে শিশু, মা, গর্ভবতী মা এবং তার সন্তান, এই 3 জনের উপরে দূষণের ভয়াবহ কুফল। গর্ভবতী যে মা, সে যে কোনো সময় দূষিত জল বা দূষিত বায়ু কারণে যদি ও অসুস্থ হয়ে পড়ে, তার গর্ভের সন্তান খারাপ হয়ে যেতে পারে, মৃত্যু হতে পারে। ইভেন যদি জন্মায়ও, এখন ঘরে ঘরে দেখছি আমরা অটিজম বলে একটা নতুন রোগ বেরিয়েছে, অসুস্থ সন্তান জন্ম নিচ্ছে এই দূষণের কুপ্রভাবে দেখা দিচ্ছে।
এত রোগ শোক, বাচ্চাদের মধ্যে যে বুদ্ধিমত্তা ওর বিকাশ হচ্ছে না, নার্ভের প্রবলেম, সেগুলো হলো দূষণ। যদি ড্রেনেজ সিস্টেম ভালো থাকে না, বস্তির যে এরকম একটা পরিবেশ থাকে, বস্তির গন্ধ, দুর্গন্ধ চতুর্দিকে, মানে মানে আমরা যে বলি না, মানে কি মানে নোংরা, ওই যে পরিস্থিতিটা, সেই পরিস্থিতিতে মানুষ থাকছে, তো সেই পরিস্থিতিতে মানুষ থাকছে, সেখানে গর্ভবতী হচ্ছে, তো ওদের বাচ্চাগুলির বুদ্ধিমত্তা বা মানে হবে না, বলছে ব্যাঘাত হবে, এবং ওদের নার্ভের প্রবলেম থাকবেই। তাছাড়া আমরা দেখতে পাচ্ছি এখন যে সবারই কানের এবং চোখের প্রবলেম, চশমা, চোখে দেখতে পাচ্ছে না, ছোট ছোট বাচ্চাদের চোখে চশমা। যে এই চশমা হচ্ছে গিয়ে তোমার বায়ু দূষণ, বায়ুটা আমার চোখের মধ্যে লাগছে, বায়ু দূষণের কারণে নানা ধরনের মানে দূষিত বায়ু আমাদের চোখে ঢুকছে, আমাদের চোখ নষ্ট হয়ে যাচ্ছে। আমরা শব্দ দূষণের কারণে আমাদের কানের ডিসব্যালেন্স, প্রত্যেকটা ঘরে ঘরে আমি লক্ষ্য করছি যে কানে শুনতে পায় না, বা কানে শুনতে না পাওয়ার আরেকটা সিমটম হলো মাথা ঘোরায়। এটা বুঝতে পারছে না মানুষ, কানের মধ্যে যখন প্রবলেম শুরু হবে, মাথা ঘোরানো একটা সিমটম। এখন অনেকের মধ্যে আমি শুনি যে মাথা ঘোরাচ্ছে। জল দূষণ, জলের যদি আমরা দূষণ, এটা আমরা সবাই জানি মনে হয়, কারণ আমরা জল অনেকেই বাড়িতে, সাধারণ ফ্যামিলিতে আমরা ফুটিয়ে জল খাই, বা আমরা অ্যাকোয়াগার্ড আনি, কারণ এটা আমাদের ছোটবেলার থেকে মা মাসিরা বলে এসছে যে জল ভালো খেতে হবে। তো এইটা জলটা হয়তো আমরা এখনো ফুটিয়ে খাচ্ছি বা অ্যাকোয়া করে খাচ্ছি। জলের থেকে আমাদের পেটের রোগ, ত্রিপুরাতে তো পেটের রোগের সংখ্যা অনেক। যদি আমরা অ্যাপোলোতে যাই বা ভেলোরে যাই, এখানে গিয়ে সব ত্রিপুরার রোগী এবং পেটের রোগে এসছে, ম্যাক্সিমাম পেটের রোগ, আমাশা, ডায়রিয়া, গ্যাসের প্রবলেম এখানে তো ভয়াবহ। এই সব হচ্ছে গিয়ে জলের থেকে শুরু হচ্ছে। তাছাড়া আমাদের মাটির যে সমস্যাটা, এটা ইনডাইরেক্ট সমস্যা, এটা আমি আসবো আস্তে আস্তে। আমাদের হাইপার টেনশন, আমাদের বায়ুর থেকে যেটা আরো হয়, ফুসফুসটাকে আমাদের অ্যাটাক করে। আমাদের যে লাংস, দূষিত বায়ু আমরা যখন ইনহেল করছি, তখন আমার ফুসফুসের মধ্যে সেই দূষণগুলি গিয়ে জমা হচ্ছে, আস্তে আস্তে পিউরিফাই হতে পারছে না। আস্তে আস্তে আমাদের নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, অ্যাজমা, অ্যালার্জি, এই সমস্ত অনেক ধরনের রোগ আমাদের সৃষ্টি হচ্ছে। এই সমস্ত রোগগুলো কিন্তু প্রতিটা ঘরেই আছে, প্রতি ঘরে জন্মের পরই তো একদম নিতে হচ্ছে এখন। বলে অ্যালার্জি, শ্বাসকষ্ট, এই শুরু হচ্ছে ভয়াবহতা। এই যে সব কিছুর পেছনেই কিন্তু দূষণ। আমরা এটার দিকে না গিয়ে আমরা ডাক্তারের কাছে যাচ্ছি, আমরা গিয়ে হাজার হাজার টাকার ওষুধ খাচ্ছি, হাজার হাজার টেস্ট করাচ্ছি। তাহলে আমি আমার বাড়িটা যেরকম সুন্দর রাখি, আমি আমার বাড়িটা খুব টিপটাপ রাখি, কিন্তু তুমিও তো নিশ্চয়ই রাখো, কিন্তু আমরা কিন্তু আমাদের পরিবেশকে টিপটাপ রাখি না কেন? এই প্রশ্নটা আমি সবাইকে করতে চাই। যে আমার যেমন বাড়িতে আমরা প্রতিদিন ডাস্টিং, প্রতিদিন সুন্দর করে বেড কভার, সুন্দর পাতা, আমাদের পর্দা চেঞ্জ, আমাদের সবকিছু সুন্দর, কি আমাদের ঘরে আসলে মানুষ বলতে হবে বাহ বাড়িটা তো বেশ সুন্দর আপনার। তো আমাদেরকে দেখে, আমাদের পরিবেশকে দেখে, বা আমাদের যে সোসাইটিতে আমরা আছি, পাড়া যাকে বলি, সেই পাড়াটাকে আমরা কেন সুন্দর রাখবো না? আমাদের মধ্যে একটা প্রচন্ড বাজে রোগ আছে। আমি অনেক সময় দেখেছি, আমি একটা ফ্ল্যাট কমপ্লেক্সে থাকি, 3 তলার থেকে মানুষ পোটলা করে বাজে মানে নিচে ফেলে দেয়। এটা শিক্ষিত লোকের মতো আছে। এই যে জিনিস, আমার ঘর সুন্দর রাখবো, আমি দেখি অনেক সময় দেখি আমার একটা হাত বেরোলো, এটার মধ্যে পচা পেঁপে, পচা আম, তারপরে কাঁঠাল, গন্ধওয়ালা, এগুলি সব পোটলা করে টুপ করে ফেলে দিল নিচে। তো এইগুলোর থেকে মানুষকে সচেতন হতে হবে যে আমি আমার ঘরটাকে যেমন সুন্দর রাখছি, আমার চারিপাশকে আমার সুন্দর রাখতে হবে। কারণ চারিপাশ যদি সুন্দর না থাকে, আমার ঘর ভালো থাকলে আমি ভালো থাকতে পারবো না। তো কারণ আমি তো পরিবেশে বাস করছি, আমার ওঠা বসা চলা, আমার অস্তিত্ব এই পরিবেশকে নিয়ে, এটা বাইরে আমি যেতে পারবো না। আমার শুধু ঘর পরিষ্কার রাখবো আমি, আর বাইরেটা আমি থুতু ফেলে যাবো রাস্তার মধ্যে। আমি অনেককে দেখি রাস্তায় থুতু করে থুতু ফেলছে, আমি যেতে আসতে অনেককে দেখি। কিন্তু আমি ভাবি যে শিক্ষিত লোকেদেরও দেখি, যেখানে বাইরের দেশে আমরা বেড়াতে গেছিলাম বাইরের দেশে, যেখানে গিয়ে দেখেছি যে থুতু ফেলা তো চিন্তার বাইরে, এমন ফাইন করবে যে না খেয়ে মরতে হবে আর কি। পুরো মাসের মানে ধরো 1 লাখ টাকা কেউ বেতন পেলে ওর 1 লাখ টাকা ফাইন। মানে এই ধরনের ভয়াবহ ওদের আইন। সিগারেট কোনো জায়গায় খাওয়ার কোনো ওদের মানে নো স্মোকিং জোন সবখানে, আর একটা আছে জায়গা যেখানে স্মোকিং জোন লেখা, ওইখানেই খেতে হবে, কারণ বায়ু দূষণ হয়ে যাবে, অন্যরাও সুস্থ হবে।
এটা তুমি মানে পানিশেবল অফেন্স। তো এইগুলি আইন করেও বন্ধ করতে হবে, আইনও স্ট্রিক্ট হতে হবে। আর আমরা যারা একটু সচেতন নাগরিক, আমাদের উচিত যখনই সময় পাবো, যেখানে সময় পাবো, যেভাবে সময় পাবো, আমরা অন্যকে সচেতন করব, অন্যদেরকে বলবো, বোঝাবো, আমরা কথা বলবো, আমরা সেমিনার করব, আমরা রোড শো করার চেষ্টা করব, আমরা গাছ লাগাবো, আমরা গাছের যত্ন করব এবং গাছকে বাঁচিয়ে রাখার যতখানি চেষ্টা আমরা করব। কিন্তু একটা কথা তো ঠিক যে আমরা প্রগতির দিকে এগোচ্ছি, আমরা উন্নতির দিকে এগোচ্ছি, আমাদের অর্থনীতি এখন অনেক মানে শক্তিশালী, আমাদের এখন রোজগার মানে অনেকেরই ঘরে ঘরে রোজগার, মেয়েরাও এখন রোজগার করছে, প্রতি ঘরে ঘরে ছেলে মেয়ে স্বামী স্ত্রী দুজনেই রোজগার করছে, তাহলে আমাদের অর্থনীতি এখন সচল, সবার ঘরে ঘরে গাড়ি ঘোড়া সব কিছু আছে, আরবানাইজেশন হচ্ছে, রাস্তাঘাট হচ্ছে, হসপিটাল, ইউনিভার্সিটি, কলেজ, মেডিকেল কলেজ সব হচ্ছে। গাছ তো কাটা যাবেই, আগের মতো তো আর সেই আগের মতো তো আর থাকবে না, তা গাছও কাটা যাবে, আরবানাইজেশনও হবে, গাড়ি ঘোড়াও হবে, পলিউশনও হবে, হর্নও বাজবে, সব কিছুই হবে, তাহলে কি আমরা বাঁচবো না? মরতে চাই না আমি সুন্দর ভুবনে, তো আমরা বাঁচতে চাই। এই যে ভয়াবহতা, এই ভয়াবহতার কুফল থেকে আমরা কিভাবে রক্ষা পাবো? উন্নতির দিকে, সভ্যতা আমাদের উন্নতির দিকে নিয়ে যাচ্ছে। আজকে তো আমরা হরপ্পা মহেঞ্জোদারোতে নেই, আমরা এখন অনেক উন্নত হয়ে গেছি, উন্নতির দিকে আমাদের যেতেই হবে। একটা একটা স্টেজ করে আজকে ত্রিপুরাতে পাড়ায় পাড়ায় ফ্ল্যাট, বহুতল অট্টালিকা, মাল্টিপ্লেক্স, দিনে দিনে আরও আসছে না, সব ব্র্যান্ডেড জামা কাপড়, নতুন নতুন গাড়ির শোরুম সব আসছে। কিন্তু এর মধ্যেও আমাদের প্রতিকার খুঁজে বার করতে হবে। প্রথম প্রতিকার যেটা মানে আমার মনে হয় আরবানাইজেশনের সাথে একটা জিনিস আমরা আজকে সবার প্রতি আমার একটা আবেদন যে আমরা একটা রুফ গার্ডেনিং আমরা চালু করা খুব দরকার, যেটা আমি দু এক জায়গায় পড়েছি, চীনে বড় বড় জায়গাতেও, যে রুফ গার্ডেনিং, ভার্টিক্যাল গার্ডেনিং, এটা নতুন শব্দ হলেও এগুলি আমাদের চালু করতে হবে, কারণ আমাদের জায়গা নেই। একটা বহুতল অট্টালিকার মধ্যে যদি আমরা ছাদের মধ্যে গার্ডেন করি, সেখান থেকে আমরা অক্সিজেন পাবো, সেখান থেকে বায়ু দূষণ কিছু রোধ করতে পারবো, নাম্বার 1। নাম্বার 2, ভার্টিক্যাল গার্ডেনিং, আমাদের যে ব্যালকনিগুলো থাকে সেখানে যদি আমরা ভার্টিক্যাল গার্ডেনিং করি, তাহলে আমরা অনেক পরিবেশকে দূষণের হাত থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবো এবং অনেক কিছু আমরা এই গাছের মাধ্যমে আমরা পরিশোধিত বাতাস, জল এগুলি পেতে পারবো। নাম্বার 2, আমরা যেভাবে জলের অপব্যবহার করছি, রাস্তাঘাটে যখন বেরো দেখবে পাড়ার অনেক ট্যাপ খোলা, জল পড়েই যাচ্ছে, মানুষ জল নিয়ে গেলে ট্যাপটা বন্ধ করে না। আগে মিউনিসিপ্যালিটি থেকে পাড়ায় পাড়ায় ট্যাপ দেওয়া হতো, সেই ট্যাপগুলো খোলা। আমি অনেক জায়গায় গাড়ি থেকে নেমে ট্যাপ বন্ধ করেছি। এই সচেতনতা আমাদের মধ্যে গড়ে তুলতে হবে যে আমাদের যে ন্যাচারাল যে সম্পদ, সেই সম্পদের অপব্যবহার আমরা কোনোভাবেই করব না, সেটাকে আমরা রক্ষা করব। পরিবেশ থেকে আমরা যা পাচ্ছি, পরিবেশকে আমাদের তা ফিরিয়ে দিতে হবে। যদি আমরা পরিবেশ থেকে একটা গাছ ওর কেটে নিচ্ছি, পরিবেশে তো সন্তান ওর গাছটা, তো একটা সন্তান আমরা নিয়ে নিচ্ছি ওর, তাহলে আমরা অ্যাটলিস্ট ওর এর বিনিময়ে 4টা গাছ আমরা লাগাবো। এই যে ছোট ছোট জিনিস, এগুলিতে কিন্তু আমাদের খুব কঠোর পরিশ্রম করতে হবে না। আমরা যদি ট্যাপ জলটা বন্ধ করে দিই, অপব্যবহার বন্ধ করি, আমরা দেখো অনেকেই ব্রাশ করি ট্যাপটা খুলে, আজকের পর থেকে আমরা অঙ্গীকার করি যে আমরা ট্যাপ খুলে ব্রাশ করব না, তাহলে আমাদের জলটা আমাদের স্টোরে রইল, আমাদের সম্পদ, ন্যাচারাল সম্পদ, এটা আমরা বাঁচিয়ে রাখলাম। আমরা যদি ভার্টিক্যাল গার্ডেনিং করি, আমরা যদি বহুতল অট্টালিকার মধ্যে রুফ গার্ডেনিং করি, তাহলে আমাদের বায়ু দূষণ থেকে আমরা অনেকটা রক্ষা পাই। যে ফুসফুস, অ্যাস্থমা, তারপরে যে ব্রঙ্কাইটিস, শ্বাসকষ্ট, এগুলি থেকে আমরা বাঁচতে পারবো। জলকে আমরা সেভ করে রাখলাম। তারপর জল পরিশোধন তো আমরা করতে ছোটবেলা থেকেই জানি, আমরা না হয় ফুটিয়েই খেলাম। তো দুটো জিনিস আমরা বাঁচলাম, বায়ু দূষণকে আমরা রক্ষা করতে পারবো। আমরা বাড়ি ঘরে যদি মানে ব্যালকনি গার্ডেনিং, রুফ গার্ডেনিং, ভার্টিক্যাল গার্ডেনিং এগুলি করি, তাহলে আমার বাতাসটাকে আমরা মোটামুটি শোধন করে নিতে পারছি, আমাদের অক্সিজেন পাচ্ছি আমরা। জলটাকে আমরা দূষণের হাত থেকে রক্ষা করতে পারবো। মানে আমার জলটাকে মেইনলি আমরা স্টোরটাকে আমরা নষ্ট করব না। আমাদের যে ন্যাচারাল যে স্টোর আছে, জল যে আমরা ট্যাপ ছেড়ে রেখে দিলাম, জল পড়েই যাচ্ছে, স্নান করলাম শাওয়ার ছেড়ে, আধা গায়ে পড়ছে আধা নিচে পড়ে যাচ্ছে। তো এইগুলি সচেতনভাবে আমরা এগুলিকে বাঁচিয়ে রাখার চেষ্টা করব। শব্দ দূষণকে আমরা বাঁচাতে পারি, আইন করা উচিত এবং নিজেদের মধ্যে সচেতন যে আমরা হর্নটা কম বাঁচাবো।
অ্যাটলিস্ট হর্ন যদি আমরা কম বাজাই তাহলে আমাদের কিন্তু শব্দ দূষণের ভয়াবহতার থেকে আমরা বেঁচে যাব। আর বাজির ক্ষেত্রেও খুব সচেতনতা চালু হচ্ছে এবং আমার মনে হয় মানুষের মধ্যে সেটা জেগে উঠেছে। আমরা কিন্তু এখন মনে হয় আমার যে বাজি কিন্তু আমরা কম, মানে ওই যে খুব আওয়াজওয়ালা বাজিগুলো, যে আমরা শব্দ বাজিগুলো কিন্তু আমরা কম ফোটাচ্ছি এবং এটা ধীরে 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 আমার মনে হয় আস্তে আস্তে মানুষ এটা বুঝতে পারছে। কারণ শব্দে তো দুই ধরনের পলিউশন হচ্ছে, শব্দ দূষণ প্লাস বাতাসও, বায়ু দূষণ হচ্ছে, দুটো মানে ভয়াবহতা কিরকম, এটা একদম হার্মফুল ফর আস, এটা সবাই বুঝে গেছে। তাছাড়া আমরা ছোট প্লাস্টিক, যেটা মহামারী, আমাদের ক্যান্সারের যেই যে ঘরে ঘরে ক্যান্সার, এটা কিন্তু বলছে বিজ্ঞানীরা যে প্লাস্টিক ব্যবহারে হচ্ছে ক্যান্সারের প্রধান কারণ। তো প্লাস্টিক ব্যবহার আমরা চিন্তাই করতে পারি না আজকে যে প্লাস্টিক ব্যবহার করব না। আমাদের ডিপেন্ডেন্সি অন প্লাস্টিক ইজ বিকাম সাচ এ মানে মানে এত মানে লিমিটে এসে পড়েছে যে আমরা বাজারে গিয়ে চিনি কিনবো, প্লাস্টিক তো লাগবেই, মুড়ি কিনবো, প্লাস্টিক তো লাগবেই। এই যে ওয়ান টাইম প্লাস্টিক হলো ডেঞ্জারাস, পাতলা যে প্লাস্টিকটা, এটার ক্ষেত্রে আমার সবার কাছে অনুরোধ যে আমরা আগে আমাদের মা বাবারা, দাদু দিদিমারা চটের ব্যাগ নিয়ে বাজারে যেত, কাপড়ের ব্যাগ নিয়ে বাজারে যেত। আমরা কি পারি না? আমাদের ছোট্ট একটা পদক্ষেপ আমাদের আগামী প্রজন্মকে দেবে একটি সুস্থ পরিবেশ। আমরা কি পারি না যে আমরা একটা ছোট্ট স্যাক্রিফাইস বলবো না, আমরা এটাকে আমাদের একটা হ্যাবিট, হ্যাঁ বুঝেছ, আমাদের হ্যাবিটের একটা পরিবর্তন। শুধু এত কিছু জেনে যে প্লাস্টিক আমাদের পৃথিবীকে নষ্ট করে দিচ্ছে, প্লাস্টিক আমাদের পরিবেশকে জঞ্জাল বানিয়ে দিচ্ছে। প্লাস্টিক কিন্তু 200 বছরও ডিকম্পোজ হয় না, এটা পচে না, এক মাটির নিচেই থেকে থাকবে। তো এই এত হারে প্লাস্টিক জমতে জমতে আমাদের পৃথিবী তো শেষ হয়ে যাবে, আমাদের জায়গাই থাকবে না। কোথায় থাকবো, কোথায় কৃষি কাজ করব, কোথায় আমরা ফলাবো ফসল, কোনো জায়গায় থাকবে না, এত প্লাস্টিক হচ্ছে। তো আমরা কি আস্তে আস্তে প্লাস্টিকের যে ব্যবহার সেটাকে কমিয়ে আনতে নিশ্চয়ই আমরা পারবো। তো এই জন্য বলছি যে রক্ষা করার অনেক রাস্তা, ছোট ছোট পদক্ষেপ, খুব বিশাল পদক্ষেপ না। গাছ লাগালাম, পরিবেশ থেকে যা নেব পরিবেশকে তা ফিরিয়ে দেব। ওর থেকে একটা গাছ কাটলাম, হয়তো রাস্তা করতে হবে, গাছটা কাটতে হবে, ঠিক আছে, এখানে কাটলাম, আমরা দূরে একটা জায়গা পেলাম, এখানে 4টা লাগিয়ে দিলাম। আমাদের এত গাড়ি ঘোড়া হচ্ছে, এর জন্য বায়ু দূষণ হচ্ছে। আমাদের বাড়ি ঘরে আমরা ভার্টিক্যাল গার্ডেনিং, টেরেস গার্ডেনিং, রুফ গার্ডেনিং, আমরা এগুলি এখানে ভরে গার্ডেনিং করলাম। জলকে আমরা অপব্যবহার করার থেকে রক্ষা করলাম। মাটিকে আমরা অধিক পরিমাণে কেমিক্যালস থেকে মাটিকে আমরা বাঁচিয়ে রাখবো। আমরা শুরু হয়ে গেছে এগ্রিকালচারে, আমরা এখন ন্যাচারাল ফার্মিং, অর্গানিক ফার্মিং, অর্গানিক ম্যানুয়ার ইউজ, এগুলির দিকে আমরা ঝুঁকে গেছি অলরেডি। বিজ্ঞানীরা স্টার্ট করে দিয়েছে যে আর নয় কেমিক্যালস, এখন অর্গানিক ম্যানুয়ারের যুগ। আমরা এখন আবার সেই কাউডাং, গোবর, ভার্মি কম্পোস্ট মানে কেঁচো সার, সেগুলি দিয়ে আমরা চাষবাস শুরু করে দিয়েছি। এবং আমরা সবাইকে এখন বোঝাচ্ছি, সব ফার্মারদের, যে একটু প্রোডাকশন যদি কমও হয় তাও ভালো, জীবন তো বেঁচে যাবে। না হয় আমরা 100 গ্রাম চালের ভাত না খেয়ে 50 গ্রাম খাবো, বাট উই ক্যান সেভ আওয়ার লাইফ। অ্যান্ড নট অনলি সেভ আওয়ার লাইফ, আমাদের যে নেক্সট প্রজন্ম, ওদেরকে আমরা একটা সুস্থ পরিবেশ দিয়ে যেতে পারবো, যে ওরা হাসি গান গেয়ে জীবন বাঁচতে পারবে। এটাই আমাদের আজকে অঙ্গীকার হওয়া উচিত বলে আমার মনে হয়। বাস্তবে আপনার কাছ থেকে আরো অনেক কিছু জানার ছিল, অনেক কিছু বোঝার ছিল, কিন্তু সময়ের হাতে আমরা বাঁধা। আমাদের সময় একেবারে শেষ পর্যায়ে। আজকের আলোচনায় আমাদের উঠে এসেছে যে পরিবেশ দূষণের কারণ, তার প্রভাব, সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, কিভাবে আমরা এই পরিবেশ দূষণের হাত থেকে নিজেদেরকে রক্ষা করতে পারি। ছোট্ট ছোট্ট পদক্ষেপ, আমরা যদি একটু সচেতন হই তাহলে কিন্তু আমাদের এই সুন্দর পৃথিবীকে আমরা রক্ষা করতে পারি, আমরা সুস্থভাবে সুন্দর একটা পরিবেশে বসবাস করতে পারি। তাই আসুন আমরা অঙ্গীকারবদ্ধ হই, আজ থেকেই আমরা আমাদের পরিবেশকে সুন্দর এবং সুস্থ, সতেজ, নির্মল রাখার জন্য ছোট্ট ছোট্ট পদক্ষেপগুলো মেনে চলব। আজকের মতো সমাজ দর্পণ অনুষ্ঠান এতটুকুই। নানা রঙের অনুষ্ঠানের জন্য চোখ রাখবেন বিটিভি ত্রিপুরার পর্দায়। নমস্কার।